মেজর ডালিম এবং জনাব ইলিয়াস হোসেনের যে কনভারসেশন, এটা আমাদের কাছে অত গুরুত্ব বহন করে না। এগুলো দেশের মানুষ জানে, দেখেছে। সুতরাং আমরা একটি বস্তুনিষ্ঠ সংবাদ আমরা ইব্রাহিম চাই। ভাই, আমি একটু এখানে বলি আপনাকে, যেটা আফসারি সাহেব ওনার বক্তব্য বলেছিলেন যে প্রায় 8 লক্ষ মানুষ লাইভটা দেখেছেন ইউটিউবে। এখন পর্যন্ত মেবি 6 বিলিয়নের উপর, অর্থাৎ 60 লক্ষের উপরে মানুষ লাইভটা দেখেছেন। তো আপনার কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ কেন ওনার লাইভে দেখছেন? আত্মগোপনে গিয়ে আমরা কাজ করেছি, মিছিল করেছি, আবার আত্মগোপনে গেছি, কিন্তু ওনার মতো একটা বট বৃক্ষ, বিশাল মাপের নেতা, তিনি বাসায় ছিলেন। তিনি কি করলেন? তিনি সুটকেস গুছিয়ে তারপরে পাকিস্তানে চলে গেলেন। এটা কে না, আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এই দেশে আর যাতে নতুন করে কোনো হত্যা না হয়, আর যাতে সরকারি থেকে দেশের সম্পদ লুণ্ঠন করবার মতো কোনো সুবিধা না থাকে। এই দেশকে ভালোবাসার মধ্য দিয়ে যাতে একটি রাষ্ট্র কাঠামো আমরা নতুন করে পেতে পারি। এখনো 54 বছর পরেও এদেশের মানুষের এখনো স্বাধীনতার স্বাদ নতুন করে পাবার ইচ্ছা হয়। বাক স্বাধীনতা বলতে যা বুঝায় তা পরিপূর্ণভাবে এদেশের মানুষ আমরা সেটা কিন্তু পাইনি। স্বাধীনতার পরেও আজকে দেখেন কিভাবে পরিকল্পিতভাবে সেই বিডিআর বিদ্রোহের নামে সেখানে এতগুলো সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, যা স্বাধীনতা যুদ্ধেও এদের মতো কোনো কর্মকর্তা স্বাধীনতা যুদ্ধে ওই পাকিস্তানিদের হাতে নিহত হয় নাই। যা হয়েছে বাংলাদেশে একটি সরকারের হাতে পরিকল্পিতভাবে নিহত হয়েছে। তাই আমরা এই ধরনের কর্মকাণ্ডকে নিন্দা জানাই, ঘৃণা জানাই, পাশাপাশি এর থেকে উত্তরণের পথ আমাদেরকে খোঁজা দরকার। আর কাদা ছুড়াছুড়ি না করে আজকে জনাব তারেক রহমান যেই থিম নিয়ে এগুচ্ছেন, এই দেশকে যেইভাবে একটি পরিকল্পনার মধ্য দিয়ে সুসংগঠিত করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মতো, তারেক রহমান সাহেব কিন্তু একবারও বলেন নাই যে আমাদেরকে ক্ষমতা দিন। তিনি কি বলেছেন? অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতাকে ফিরিয়ে দিয়ে তারপরে যাতে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারাই দেশ পরিচালনা করবে। সেটাকেও বিভিন্নভাবে সেটা মানে বিকৃত করে সেটাকে কথাবার্তা বলা হয়। তাই আমরা বলতে চাই যে এই দেশটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেইভাবে ভালোবেসেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেইভাবে এই দেশকে পরিচালনা করেছেন, আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে এদেশের মানুষ আবার পুনরায় এই বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার এবং নাগরিক মর্যাদা, জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদকে আবার আরো শক্তিশালীভাবে মজবুত করে তোলার যে প্রয়াস জনাব তারেক রহমান দেখছেন, সেই দিকগুলোই আমাদেরকে আগামী দিনে যাতে করতে পারে সেজন্য আমাদের এগিয়ে আসা উচিত। নানাভাবে নানা কথা বলা যায়, নতুন করে অনেক বিবৃতি দিয়ে অনেক কথা বলে নতুন ইতিহাস সৃষ্টি করার মতো বা ভাইরাল হওয়ার মতো অনেক কথা বলা যায়, কিন্তু আমরা সেটা বলতে চাই না। ভাইরাল হওয়ার চিন্তা বিএনপি করে না। বিএনপি একটি অবাধ এবং বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি। বিএনপি কখনোই কোনো কিছুকে মাইনাস করার পরিকল্পনা করে না। বিএনপি কখনোই অন্য একটি দলকে নিষিদ্ধ করে তারা এই দেশে সরকার গঠন করবে বা নির্বাচন করবে, এরকম মানসিকতা যদি বিএনপি করত, তাহলে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব যখন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে, সকল পত্রিকা নিষিদ্ধ করে, মাত্র 4টি পত্রিকা রেখে মাত্র একটি সংগঠন বাকশাল করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু সেদিন সেই সুযোগ তিনি গ্রহণ করতে পারতেন। তিনি সেই সুযোগ গ্রহণ না করে তিনি বহুদলীয় গণতন্ত্রে ফিরে গিয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এদেশের মানুষ বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্রকে এদেশের মানুষ পছন্দ করে। এদেশের মানুষ সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের ক্ষমতায় বাক মানে ব্যক্তি স্বাধীনতাকে পছন্দ করে। সুতরাং বিএনপি বর্তমান যুগে এই দেশে সময় উপযোগী রাজনীতি, সময় উপযোগী নির্বাচন, সময় উপযোগী সংবাদ মাধ্যম, এগুলো বিএনপি পছন্দ করে এবং বিএনপি সে পথে হাঁটছে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং নতুন করে কোনো প্রশ্নের জন্ম দিয়ে, নতুন করে কোনো
তথ্য উপাত্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে আমরা চাই না, বা কেউ করুক এটাকে আমরা সমর্থন করি না। আর সে কারণেই আমাদের কাছে এই মেজর ডালিম এবং জনাব ইলিয়াস হোসেনের যে কনভারসেশন, এটা আমাদের কাছে অত গুরুত্ব বহন করে না। এগুলো দেশের মানুষ জানে, দেখেছে। সুতরাং আমরা একটি বস্তুনিষ্ঠ সংবাদ। ইব্রাহিম ভাই, আমি একটু এখানে বলি আপনাকে, যেটা আফসার সাহেব ওনার বক্তব্যে বলেছিলেন যে প্রায় 8 লক্ষ মানুষ লাইভটা দেখেছেন ইউটিউবে। এখন পর্যন্ত মেবি 6 বিলিয়নের উপর, অর্থাৎ 60 লক্ষের উপরে মানুষ লাইভটা দেখেছেন। তো আপনার কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ কেন ওনার লাইভে দেখছেন? আমি আপনাকে একটি কথা বলি, একটা মানুষ মনে করেন ড্রেস পরা আছে, দেখতে সুন্দর দেখা যায়, এটা যত না ভাইরাল না হবে, ড্রেসলেস একটা মানুষ যখন রাস্তা দিয়ে দৌড়াবে দেখবেন সেটা কিন্তু ভাইরাল বেশি হবে। তার অর্থ ভাইরাল বা বেশি সংখ্যক মানুষ দেখলেই সেটা গুরুত্ব বহন করবে এমনটা না। তবে গুরুত্ব না তাও আমি বলবো না, তবে না বিপি সাহেব আপনি দাঁড়ান, মনের প্রশ্নটা করছে তো, প্রশ্নটার উত্তরটা হলো এরকম। আফসারি ভাই, নাজমুল ভাই শুনেন, আল্লাহ আদমকে হাওয়াকে বানানোর পরে বলছিল যে ওইখানে একটা ফল আছে, এর নাম গন্ধ, তুমি ওইটা খাবা না, যদি তুমি খাও তাহলে এই যে তুমি বালাখানায় আছো বা বেহেশতে আছো, এখান থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে চলে যেতে হবে, কষ্টের জীবন করতে হবে। আদম এবং হাওয়া কিন্তু তখন ওই নিষিদ্ধ জিনিসটার প্রতি লোভ বেশি হয়েছিল, এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে তারা শেষ পর্যন্ত ওই নিষিদ্ধ ফলটা রেখেছে এবং খাইছে, এবং হ্যাঁ, পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে। আর একটা জিনিস, ছোট্ট জিনিস শুনেন, ডায়াবেটিস রুগীকে ডাক্তার প্রথম নিষেধ করে যে আপনি মিষ্টি জিনিস খাবেন না। তা আফসারি ভাই তো এখন ডায়াবেটিসের রুগী, নাজমুল ভাই ডায়াবেটিসের রুগী, মিষ্টির দোকান দেখলেই খালি মিষ্টি খাইতে মন চায় আর ওদিকেই তাকায়। ইলিয়াস আলী আর ডালিম আলীর এই কনভারসেশন দেখার জন্য লোকের অভাব হবে না, নিষিদ্ধ জিনিস বেশি দেখা। ধন্যবাদ। যে কথাটি আমি বলতেছি, ভাইরাল হওয়া বা বেশি সংখ্যক মানুষ দেখার মধ্যেই যে এটাকে সমর্থন করা বা এটাই যুক্তিযুক্ত, এটা কিন্তু বহন করে না। অল্প সংখ্যক মানুষও ভালো কিছুকে দেখে, আবার খারাপ কিছুকেও অধিক সংখ্যক মানুষ দেখে। আবার মূল থিমটা কি, তাদের আলোচনার মধ্যে কি ছিল? তাদের আলোচনার মধ্যে তো নতুনত্ব কিছু নাই। তাদের আলোচনা, তারা বই লিখেছে, অনেক কিছু করেছে। আজকে যদি তারা বলতে পারতো যে কেন সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেন নাই, তার পিছনে কি কারণ ছিল, তারা যুদ্ধে কি দেখেছে, সেগুলো কিন্তু না। গতানুগতিক কথা দিয়ে আমরা তো এটা সবাই জানি, শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি স্বাধীনতা চান নাই, তিনি পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন চেয়েছিলেন, এবং সাহিত্য শাসন নিয়ে তিনি এই দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। কোনোটাই তার মানে ইয়ের মধ্যে কি বলে যে তার স্বাদ পূরণ করতে পারে নাই। তখন তিনি এই দেশে কিভাবে বিভক্তি করা যায়, তখন তিনি কিন্তু বিভক্তি দিয়ে গেছিলেন। তারপর আরেকটি জিনিস যদি আমরা দেখি, যে সেদিন আমরা আওয়ামী লীগকে সবসময় ভারতের দালাল বলি, এটা আমরা বলি, অস্বীকার করব না। আর আওয়ামী লীগ কিন্তু আমাদেরকে পাকিস্তানের দালাল। কিন্তু বিএনপির কয়জন পাকিস্তানে গিয়েছে, আর ভারতের কয়জন, আওয়ামী লীগের কয়জন ভারতে গিয়েছে দেখেন। এই শেখ মুজিব সাহেবও কিন্তু সেদিন পাকিস্তানের সাথে তাদের ছত্র ছায়াই থেকেই তাদের সাথে কোনো কমিটমেন্ট রক্ষা করবে এ কথা বলেই কিন্তু সেদিন বলেছি, মানে এরকম কোনো চুক্তি ছিল বলেই কিন্তু তিনি সেদিন পাকিস্তানের জেলখানায় গিয়েছিলেন। তিনি যুদ্ধে, সাধারণত যুদ্ধে আমরা ছোটখাটো পর্যায়ের কর্মী, আমরা এই আন্দোলনে আমরা অনেকে আত্মগোপনে গিয়েছি, আত্মগোপনে গিয়ে আমরা কাজ করেছি, মিছিল করেছি, আবার আত্মগোপনে গেছি। কিন্তু ওনার মতো একটা বট বৃক্ষ, বিশাল মাপের নেতা, তিনি বাসায় ছিলেন। তিনি কি করলেন, তিনি সুটকেস গুছিয়ে তারপরে পাকিস্তানে চলে গেলেন। এটা কে না জানে? এই সকল কথা নতুন করে বলে
চমক দেখানো বা নতুন করে আলোচনায় আসার মতো কোনো বিষয় আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে আমরা মনে করি এখন হানাহানি কমিয়ে আনা উচিত, বিদ্বেষ কমিয়ে আনা উচিত। অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, গুম খুন হত্যা, যত খারাপ কিছু শেখ মুজিব এবং তার কন্যাই করেছে দেশে বেশিরভাগ অংশ। বাকি অংশ অন্যদের ঘাড়ে গেলেও সেটা পরিমাণে হবে খুব কম। সুতরাং এই খারাপ নিয়ে আর আলোচনা না করে আমরা কিভাবে দেশটাকে গড়তে পারি। আজকে জনাব তারেক রহমান যেভাবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে, যেইভাবে দেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে তাদেরকে জাগ্রত করেছে, আমাদের এখন সকলের উচিত সেই পথে হেঁটে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এদেশের মানুষ যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই এমন কোনো কথা যাতে আমরা না বলি যে ঐক্যের মধ্যে ফাটল ধরবে অথবা ঐক্য বিনষ্ট হবে। যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, তাদেরকে এখন আইনের আওতায় এনে তাদেরকে আমরা মনে করি যে নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়, তবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের যথাযোগ্য শাস্তি প্রদান করা উচিত। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দেখবে যে এই শাস্তি কি হয় এবং এই কাজ কোন খারাপ করলে কি হয়, ভালো করলে কি হয়। এই জন্য তাদেরকে আইনের আওতায় এনে, শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। ধন্যবাদ।